তামাদি আইন 1908। আজকের ক্লাসে সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা, সেই সাথে বাংলা নববর্ষ 1430 এর শুভেচ্ছা জানাচ্ছি। তামাদি আইনের গুরুত্বপূর্ণ ধারাসমূহ যা রয়েছে তা হচ্ছে 3, 5, 6, 7, 8, 9, 12, 14, 15, 17, 18, 19, 22, 23, 24, 26, 27, 27 ক, 28 এবং 29। কিছু অনুচ্ছেদ রয়েছে যেগুলো খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তা হচ্ছে 3, 57, 91, 96, 103, 104, 113, 120, 142, অনুচ্ছেদ 150, 151, 152, 154, 155, 154, 157, 162, 164, 167, 169, 170, 173, 177, 181, 182 এবং 183। আমরা এই বিষয়গুলোই পড়বো। আমরা সংক্ষিপ্তভাবে তামাদি আইন আলোচনা করে যাব, তারপর আমরা ডিটেলস আলোচনা করব। এখন আমরা সংক্ষিপ্ত যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে পার্ট 1, প্রাথমিক ধারণা, প্রিলিমিনারি, ধারা 1 থেকে 2। পার্ট 2, মামলা, আপিল ও দরখাস্ত দায়েরের তামাদি, লিমিটেশন অফ সুইটস, আপিলস এন্ড অ্যাপ্লিকেশনস, ধারা 3 থেকে 11। পার্ট 3, তামাদি মেয়াদ গণনা, তামাদির মেয়াদ গণনা, কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, ধারা 12 থেকে 25। পার্ট 4, দখল বলে মালিকানা সত্ত্ব অর্জন, অ্যাকুইজিশনস অফ ওনারশিপ বাই পজেশনস, ধারা 26, 27, 28। পার্ট 5, সংরক্ষণ এবং বাতিল, সেভিংস এন্ড রিপেলস, ধারা 29 থেকে 32। গুরুত্বপূর্ণ যে তথ্য আমরা বলবো, চুক্তি প্রবলের তামাদির পূর্বে ছিল 3 বছর, বর্তমানে 1 বছর, অনুচ্ছেদ 113। চুক্তি রদের মামলায়, চুক্তি প্রবলের মামলায় তামাদির মেয়াদ হচ্ছে 1 বছর, আর চুক্তি রদের মামলায় তামাদির মেয়াদ হচ্ছে 1 বছর, 114 অনুচ্ছেদ অনুযায়ী। একটি কথা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তামাদি আইন অধিকারকে বিলুপ্ত করে, অধিকারকে বারিত করে না। অর্থাৎ তামাদি আইন কোনো সত্ত্ব উদ্ভব করে না, শুধু সত্ত্ব আদায়ের সময়কাল স্থির করে দেয়। তামাদি আইন কোনো সত্ত্ব উদ্ভব করে না, শুধু সত্ত্ব আদায়ের সময়কাল স্থির করে দেয়। গুরুত্বপূর্ণ যে তথ্যসমূহ আমরা একটু জেনে রাখি। সর্বপ্রথম বিধিবদ্ধ হয় তামাদি আইন 1859 সালে। তামাদি আইন বিধিবদ্ধ হয় সর্বপ্রথম 1859 সালে। 1859 সালে কি হয়? সর্বপ্রথম তামাদি আইন বিধিবদ্ধ হয়। তামাদি আইন বিধিবদ্ধ হওয়ার সময় কত? 1859 সালে। প্রথম তামাদি আইন কার্যকর করা হয় কত সালে? 1862। 1862 কোনটি কার্যকর করা হয়? তামাদি আইন। তামাদি আইন কার্যকর করা হয় 1862 সালে। বর্তমান আইনটি প্রণয়ন হয় কত? 7ই আগস্ট 1908। তামাদির যে বর্তমান আইন, এই আইনটি কার্যকর করা হয় 7ই আগস্ট 1908। 7ই আগস্ট 1908 কি করা হয়? তামাদির বর্তমান আইনটি কার্যকর করা হয়। এখন আমরা পর্যায়ক্রমে কিছু কিছু আমরা মনে রাখবো এবং সেইভাবে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব আলোচনা করে এগিয়ে যেতে। তামাদি আইনের মোট ধারা কয়টি? 32টি। তামাদি আইনের মোট ধারা কয়টি? 32টি। বর্তমান আইনটি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। তামাদি আইনটি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। তামাদি আইনটি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। 1909 সালের 1 জানুয়ারি তামাদি আইনটি কার্যকর করা হয়। তামাদি আইনের ধারা 32টি। তামাদি আইনের ধারা কত? 32টি। তামাদি আইনের প্রকৃতি কি? অ্যাডজেক্টিভ অর প্রসিডিউরাল ল, অর্থাৎ পদ্ধতিগত আইন। আইনের প্রকৃতি পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ বা প্রসিডিউরাল ল। তামাদি আইন এটি কয় নম্বর আইন? 9 নং আইন। তামাদি আইন 9 নং আইন। তামাদি আইন সর্বশেষ সংশোধন করা হয় কত সালে? 2004 সালে। তামাদি আইন সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে। মোট তফসিল কয়টি? 3টি। তামাদি আইনের মোট তফসিল কয়টি? 3টি। প্রথম তফসিলে বর্ণিত আছে তামাদির মেয়াদ। প্রথম তফসিলে বর্ণিত আছে তামাদির মেয়াদ। তামাদি আইনের কোন দুটি ধারা তৎক্ষণাৎ বলবৎ হয়? ধারা 1 এবং ধারা 31। বর্তমানে 31 ধারা বাতিল করা হয়েছে। তামাদি আইনের 2টি ধারা তৎক্ষণাৎ বলবৎ করা হয়, 1 এবং 31। বর্তমানে 31 বাতিল। তাহলে আমরা এক নজরে তামাদি আইনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম, সেইগুলো আমরা মনে করি একটু আরেকবার। সর্বপ্রথম বিধিবদ্ধ হয় তামাদি আইন 1859 সালে। বর্তমান তামাদি আইন কার্যকর হয়
62, অর্থাৎ 59 পরে 60, 61, 62, 2 বছর পর। হ্যাঁ, 3 বছরের সময়। বর্তমান আইনটি প্রণয়ন হয় 7 আগস্ট 1908। আর বর্তমান আইনটি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। মোট তামাদি আইনের ধারা 32টি, মোট অনুচ্ছেদ 183টি। তামাদি আইনের মোট অনুচ্ছেদ 183টি। তামাদি আইনের প্রকৃতি হচ্ছে পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ বা প্রসিডিউরাল ল। আইন হচ্ছে 9 নম্বর আইন। তামাদি আইনের সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। তফসিল মোট কয়টি? 3টি। তামাদি আইনের তফসিল 3টি। প্রথম তফসিলে বর্ণিত আছে তামাদির মেয়াদ। প্রথম তফসিলে বর্ণিত আছে তামাদির মেয়াদ। এখন আমরা ছোট ছোট প্রশ্ন করে এগোতে চেষ্টা করব। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয়। অ্যাডভোকেটশিপ পরীক্ষা 2013-তে আসে। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে? উত্তর সঠিক 1859 সালে। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় 1859 সালে। হ্যাঁ, আচ্ছা। দেওয়ানি মামলার তামাদির বিষয়টি কি? দেওয়ানি মামলার তামাদির বিষয়টি হচ্ছে আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন, আইনের প্রশ্ন, ঘটনার প্রশ্ন, অধিকারের প্রশ্ন। উত্তর সঠিক হচ্ছে আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। দেওয়ানি মামলার তামাদির বিষয়টি হচ্ছে আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। এখন আমরা ডিটেলস যেতে পারছি না, সময় নেই। তামাদি আইন একটি ড্যাশ। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল। তামাদি আইন হচ্ছে একটি প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। আর তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। তামাদি আইনে কয়টি তফসিল আছে? আমরা জানি তামাদি আইনে তফসিল আছে 3টি। আর ধারা আছে কয়টি? ধারা আছে 32টি। একটু আগে পড়ে আসছি। অনুচ্ছেদ কয়টি? 183টি। তাহলে তামাদি আইনের কয়টি তফসিল? তামাদি আইনের 3টি তফসিল। তামাদি আইনের 3টি তফসিল। তামাদি আইনের ধারা কয়টি? 32টি। তামাদি আইনের অনুচ্ছেদ আছে কয়টি? তামাদি আইনের অনুচ্ছেদ আছে একটু আগে আমরা বলে আসলাম, তামাদি আইনের অনুচ্ছেদ আছে 183টি। তামাদি আইনের অনুচ্ছেদ হলো 183টি। তামাদি আইনটি কার্যকর করা হয় কত সালে? তামাদি আইনটি কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। তামাদি আইন কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। তামাদি আইন কার্যকর করা হয় 1909 সালের 1 জানুয়ারি। আচ্ছা, তামাদি আইনটি কত নং আইন? তামাদি আইনটি 9 নং আইন। তামাদি আইনটি কত নং আইন? তামাদি আইনটি হচ্ছে 9 নং আইন। তামাদি আইন কত নং আইন? তামাদি আইন হচ্ছে 9 নং আইন। তামাদি আইন হচ্ছে 9 নম্বর আইন। আচ্ছা, 1859 সালে তামাদির আইন কার্যকর করা হয় কত সালে? 1862। কততে? 1859 সালের তামাদি আইনটি কার্যকর করা হয় 1862 সালে। তামাদি আইন সর্বশেষ সংশোধিত কত সালে হয়? তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয় 2004 সালে। তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয় 2004 সালে। এটি গেল আমাদের সংক্ষিপ্ত কিছু ধারণা। এবার সংজ্ঞা হচ্ছে ডেফিনিশন বা ধারা হচ্ছে 2। সংজ্ঞা বা ডেফিনিশন হচ্ছে 2। আর আবেদনকারী অ্যাপ্লিকেশন হচ্ছে 2 এর 1। আবেদনকারী বা অ্যাপ্লিকেশন 2 এর 1। বিনিময়পত্র বিল অফ এক্সচেঞ্জ 2 এর 2। বিল অফ এক্সচেঞ্জ 2 এর 2। মুচলেখা 2 এর 3। বিবাদী 2 এর 4। ব্যবহার সত্ত্ব 2 এর 5। ব্যবহার সত্ত্ব 2 এর 5। মুচলেখা 2 এর 3। বিবাদী 2 এর 4। 1 নম্বরে আবেদনকারী 2 এর 1। বিনিময়পত্র 2 এর 2। তারপরে বিনিময়পত্র 2 এর 2। এখন 2 এর 2 হচ্ছে বিনিময়পত্র। মুচলেখা 2 এর 3 বন্ড। তারপরে বিবাদী বা ডিপেন্ডেন্ট হচ্ছে 2 এর 4। ব্যবহার সত্ত্ব বা অ্যাসেসমেন্ট হচ্ছে ধারা 2 এর 5। যেখানে সংজ্ঞা আছে তামাদি আইনের ধারা 2-তে। 1 নম্বরে আবেদনকারী 2 এর 1, বিনিময়পত্র 2 এর 2, মুচলেখা বা বন্ড 2 এর 3, বিবাদী 2 এর 4 এবং ব্যবহার সত্ত্ব বা অ্যাসেসমেন্ট ধারা 2 এর 5 এবং বিদেশ ফরিন হচ্ছে 2 এর 6। বিদেশ বা ফরেন হচ্ছে 2 এর 6। সরল বিশ্বাস হচ্ছে ফেইথ 2 এর 7। বাদী বা প্লেইনটিফ ধারা 2 এর 8। বাদী বা প্লেইনটিফ হচ্ছে 2 এর 8। অঙ্গীকার পত্র বা প্রমিসারি নোট হচ্ছে 2 এর 9। মোকদ্দমা বা সুইট হচ্ছে 2 এর 10 এবং ওসি বা ট্রাস্টি হচ্ছে ধারা 2 এর 11। তাহলে আমরা যে সংজ্ঞাটি দেখলাম সেটি হচ্ছে সংজ্ঞা 2। মোট কয়টি আছে? 11টি। 11টিতে 1 নম্বর আছে আবেদনকারীর ধারা 2 এর 2, আবেদনকারী ধারা 2 এর 1, বিনিময়পত্র 2 এর 2, মুচলেখা বা বন্ড 2 এর 3, বিবাদী বা ডিফেন্ডেন্ট ধারা 2 এর 4, ব্যবহার সত্ত্ব অ্যাসেসমেন্ট ধারা 2 এর 5, বিদেশ বা ফরেন কান্ট্রি ধারা 2 এর 6, সরল বিশ্বাস গুড ফেইথ 2 এর 7, বাদী বা প্লেনটিফ ধারা 2 এর 8, অঙ্গীকারপত্র 2 এর 9, মোকদ্দমা বা সুইট 2 এর 10, ওসি বা ট্রাস্টি ধারা 2 এর 11। এইগুলো আমাদের
মনে রাখতে হবে। আমাদের কি আর মনে রাখার দরকার আছে? হ্যাঁ, আর আছে। ডেফিনেশন হচ্ছে সংজ্ঞা, আর ধারা কততে আছে? ২ এ। আবেদনকারীর সংজ্ঞা আছে অ্যাপ্লিকেন্ট ধারা ২ এর ১, বিনিময়পত্র ২ এর ২, মুচলেকা বা বন্ড ২ এর ৩, বিবাদী বা ডিফেন্ডেন্ট ধারা ২ এর ৪, ব্যবহার সত্ত্ব বা অ্যাসেসমেন্ট ধারা ২ এর ৫, বিদেশ বা ফরেন কান্ট্রি ধারা ২ এর ৬, সরল বিশ্বাস গুড ফেইথ ২ এর ৭, বাদী বা প্লেইনটিফ ধারা ২ এর ৮, অঙ্গীকারপত্র ধারা ২ এর ৯, মোকদ্দমা বা সুইট ধারা ২ এর ১০, আর ওসি বা ট্রাস্টি হচ্ছে ২ এর ১১। ধন্যবাদ। এ পর্যন্ত। এখন আমরা মামলা, আপিল, দরখাস্ত এর তামাদির মেয়াদ ৩ থেকে ১১-তে যাব। ধারা ৩ এ কি আছে? তামাদির মেয়াদ শেষে মামলা দায়ের। ডিসমিসাল অফ সুইটস ইটিসি ইনস্টিটিউটেড আফটার পিরিয়ড অফ লিমিটেশন। তামাদির মেয়াদ শেষে মামলা দায়ের হচ্ছে ৩ থেকে ১১। ৩ ধারায় তামাদির বিষয়বস্তু কয়টি আছে? ৩টি। ৩ ধারায় তামাদির বিষয়বস্তু আছে ৩টি। এক হচ্ছে মূল মামলা, মানে অরিজিনাল সুইট। আপিল, ২টা আপিল, ৩ এ দরখাস্ত বা আবেদন অ্যাপ্লিকেন্ট। তামাদি ৩ ধারায় তামাদির বিষয়বস্তু হচ্ছে ৩টি। ৩ ধারায় তামাদির বিষয়বস্তু হচ্ছে ৩টি। কি? একটি হচ্ছে মূল মামলা বা অরিজিনাল সুইট, খ হচ্ছে আপিল, আর গ হচ্ছে দরখাস্ত বা আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন। এখন আমরা এই আইনের ৪ থেকে ২৫ উভয় ধারাসমূহ প্রথম তফসিলে এই উদ্দেশ্যে নির্ধারিত তামাদি সময় পার হবার পর মামলা, আপিল বা আবেদন দায়ের বা পেশ করা হলো, যদি বিবাদী পক্ষ তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, তবু ওই মামলা, আপিল বা আবেদন খারিজ বলে বিবেচিত হবে। এই আইনের ধারা ৪ থেকে ২৫ উভয় ধারাসমূহ প্রথম তফসিলে আছে, এটি মনে রাখতে হবে। আর তামাদি ৩ ধারায় তামাদির বিষয়বস্তু ৩টি। কি কি? মূল মামলা, আপিল, দরখাস্ত বা আবেদন। মূল মামলা বা অরিজিনাল সুইট, আপিল বা আপিলি, দরখাস্ত বা আবেদন হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে ৩ ধারায় তামাদির বিষয়বস্তু হচ্ছে ৩টি: মূল মামলা, অরিজিনাল সুইট, আপিল এবং ২ হচ্ছে দরখাস্ত বা আবেদনপত্র। আমরা এখন ৩ এর ২ উপধারায় দেখব। নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হবার পর মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করলে বিবাদী তামাদির প্রশ্ন উত্থাপন না করলেও আদালত তা খারিজ করে দিবেন। ৩ এর ৩, তামাদির মেয়াদ শেষ হবার পর মামলা করলে তা খারিজ হয়ে যাবে। তামাদির মেয়াদ শেষ হবার পর মামলা করলে খারিজ হয়ে যাবে। আর ৪ কি? মামলা দায়ের করা হয় কিসে? সাধারণ মামলার ক্ষেত্রে আদালতের যথাযথ কর্মকর্তার নিকট আরজি দাখিল করে। নিঃস্ব হলে বা পপার কিভাবে মামলা করার অনুমতির জন্য দরখাস্ত দাখিল করে। কোম্পানি আদালতের নির্দেশ গুটিয়ে ফেললে, উইন্ডিং আপ সেক্ষেত্রে গুটিয়ে ফেললে বা উইন্ডিং আপ করলে সেক্ষেত্রে কোম্পানির বিরুদ্ধে দাবিদারের দাবি প্রথম যখন আবসায়কের বা লিকুইডেটর নিকট প্রেরণ করতে হয়। তাহলে আমরা ৩ এ দেখেছি যে ৩ ধারার তামাদির বিষয়বস্তু ৩টি। একটি হচ্ছে মূল মামলা, আপিল, আর থার্ড হচ্ছে দরখাস্ত বা আবেদন। এর ৩ এর ১ এ ধারার তামাদির বিষয়বস্তু ৩টি। ৩ এর ১ এ তামাদির বিষয়বস্তু হচ্ছে ৩টি। এখন ২ আছে নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পর মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করলে বিবাদী তামাদির প্রশ্ন উত্থাপন না করলেও আদালত তা খারিজ করে দেবে। আর ৩ হচ্ছে তামাদির মেয়াদ শেষ হবার পর মামলা করলে তা খারিজ হয়ে যাবে। ৩ হচ্ছে তামাদির মেয়াদ শেষ হবার পর মামলা করলে তা খারিজ হয়ে যাবে। আর ৪ হচ্ছে মামলা দায়ের করা হয় তখন। ক ৪ এর ক, সাধারণ মামলার ক্ষেত্রে আদালতের যথাযথ কর্মকর্তার নিকট আরজি দাখিল করে। এম খ হচ্ছে নিঃস্ব হলে, পপার মানে নিঃস্ব, PAUPER পপার, নিঃস্ব হলে নিঃস্বভাবে মামলা করার অনুমতির জন্য দরখাস্ত দাখিল করে। আর গ হচ্ছে কোম্পানি আদালতের নির্দেশ গুটিয়ে ফেললে বা উইন্ডিং আপ, কোম্পানি আদালতের নির্দেশে গুটিয়ে ফেললে সেক্ষেত্রে কোম্পানির বিরুদ্ধে দাবিদারের দাবি প্রথম যখন আবসায়কের বা লিকুইডেটর নিকট প্রেরণ করা হয়। তামাদির আইনের প্রযোজ্যতা: দেওয়ানির মূল মামলা, আপিল, রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয়, কিন্তু ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয় না। আবার বলি, দেওয়ানির মূল মামলা, আপিল, রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয়। কোথায় কোথায়? দেওয়ানির মূল মামলা, আপিল, রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয়, কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয় না। ফৌজদারির মূল মামলার ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয় না। দেওয়ানি মূল মামলা, আপিল, রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয়, কিন্তু ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয় না। তবে ফৌজদারি আপিল দায়েরের ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয়। ফৌজদারি আপিল, রিভিউ এবং মূল মামলা, আপিল, রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে তামাদির আইন প্রযোজ্য হয় না।
তবে ফৌজদারি আপিল দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয়। কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয় না। এছাড়া কোনো স্পেশাল ল এবং জেনারেল লতে ভিন্ন কোনো তামাদি বিধান থাকে, সেক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। বিবাদী তাহলে তামাদির দেওয়ানি মূল মামলায়, দেওয়ানিতে মূল মামলা আপিল রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে, আপিল রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে। ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয় না, তবে ফৌজদারি আপিল দায়েরের ক্ষেত্রে তামাদি আইন শুধু প্রযোজ্য হয়। অর্থাৎ ফৌজদারিতে শুধুমাত্র আপিলের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয়, আর হয় না। আর দেওয়ানিতে মূল মামলা আপিল রিভিউ এবং আবেদনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয়। আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে, ধারা 4। আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে কত ধারায় আছে? ধারা 4। আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে কত ধারায় আছে? ধারা 4। হয় কোর্ট ইজ ক্লোজড when period expires, ধারা 4। when court is closed when period expires, আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে। যে ক্ষেত্রে কোনো আদালত বন্ধ থাকা অবস্থায় কোনো মামলা আপিল বা আবেদনের জন্য তামাদির নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আদালত যেদিন খুলবে, কোর্ট রিওপেন্স, সেদিন উক্ত মামলা আপিল বা আবেদন দাখিল করা যাবে। অ্যাক্টাস কিউরিয়াক নেমিনেম গ্রাভিডিটি, অর্থাৎ আদালতের কোন কার্য কোন ব্যক্তির আইনগত অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে না। আদালতের কোন কার্য কোন ব্যক্তির আইনগত অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। এবার আমরা পরের অংশে যাব। ছোট ছোট প্রশ্ন দিয়ে আমরা এগিয়ে যাব, কারণ এখন আমাদের ডিটেলস পড়ার সময় খুব কম। তামাদির মেয়াদের পর দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে মামলা খারিজ। তামাদি মেয়াদের পর দেওয়ানি মামলা দায়ের করলে মামলা খারিজ হয়ে যাবে। তামাদি মেয়াদের পর দেওয়ানি মামলা করলে মামলা খারিজ হয়ে যাবে। খারিজ। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? আপিল, রিভিশন, রিভিউ, সত্য ঘোষণা। সত্য ঘোষণার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না। সত্য ঘোষণার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না। কয়েকটি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করেছে। মামলা দায়েরের সময় ছিল 6 মাস, কিন্তু 12 মাস পর মামলা দায়ের করেছে। বাদীপক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। এক্ষেত্রে আদালত বিভিন্ন নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারবে? খারিজ করবে, মামলা খারিজ করবে। আরো একটি বিষয় আছে, কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয়? দেওয়ানি মামলায়, যে কোনো ফৌজদারি মামলায়, মূল ফৌজদারি মামলায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ক্ষেত্রে। মূল ফৌজদারি মামলায় তামাদি আইন প্রযোজ্য নয়। মূল ফৌজদারি মামলায় তামাদি আইন প্রযোজ্য নয়। ফৌজদারি আপিল দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদি মেয়াদ উত্তীর্ণ হলে ধারা 4। আমরা প্রশ্ন করলাম যে কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? সত্য ঘোষণার ক্ষেত্রে। তামাদির মেয়াদের পর দেওয়ানি মামলা দায়েরের ফল হচ্ছে আরজি, মামলা খারিজ। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয়? দেওয়ানি মামলায়, যে কোনো ফৌজদারি মামলায়, মূল ফৌজদারি মামলায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনে। মূল ফৌজদারি মামলায়। তামাদি আইনের 3 ধারার বিষয়বস্তু কয়টি? 3টি। তামাদি আইনের মূল ধারার বিষয়বস্তু কয়টি? 3টি। তামাদি আইনের মূল ধারার বিষয়বস্তু কয়টি? 3টি। তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে প্রতিকার কি? মামলা পরবর্তী কার্য মামলা খারিজ করবে, মামলা গ্রহণ করবে পরবর্তী কার্য দিবসে দাখিল। পরবর্তী কার্য দিবসে দাখিল মানে যেদিন মূল উত্তরটা হবে পরবর্তী কার্য দিবসে না, যেদিন বন্ধের পরে যেদিন আদালত ওপেন করবে সেই দিন। পরবর্তী ধারা হচ্ছে বিলম্ব মওকুফ বা তামাদির মেয়াদ বা সময় বৃদ্ধিকরণ, ধারা 5।
ধারা 5-এ কি আছে? ধারা 5-এ আছে বিলম্ব মওকুফ বা তামাদির মেয়াদ বা সময় বৃদ্ধিকরণ। ধারা 5, ধারা 5-এ 5 ধারার বিষয়বস্তু হচ্ছে 5টি। ধারা 5-এর বা 5 ধারার বিষয়বস্তু হচ্ছে 5টি। 5 ধারার বিষয়বস্তু হচ্ছে 5টি। 3 ধারার বিষয়বস্তু 3টি। 5 ধারার বিষয়বস্তু 5টি। বিলম্ব মওকুফ বা তামাদির মেয়াদ বা সময় বৃদ্ধিকরণ ধারা 5। বিলম্ব মওকুফ বা তামাদির মেয়াদ বা সময় বৃদ্ধিকরণ ধারা 5। 5 ধারার বিষয়বস্তু হচ্ছে 5টি। আপিল, রায় বা পুনর্বিচার বা রিভিশন, রায় পুনঃপরীক্ষণের দরখাস্ত, রিভিউ, আর আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত, লিভ টু আপিল, অন্য কোনো দরখাস্ত, অ্যাপ্লিকেশন। এই 5টি। তামাদি 5 ধারার বিষয়বস্তু হচ্ছে 5টি। একটা হচ্ছে আপিল, রায় বা পুনর্বিচার বা রিভিশন, আর রায় পুনর্নিরীক্ষণের দরখাস্ত বা রিভিউ। আপিল, আপিল, রায় বা পুনর্বিচার বা রিভিশন, রায় বা পুনর্বিচার বা রিভিশন, রায় পুনর্নিরীক্ষণের দরখাস্ত বা রিভিউ, আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত, লিভ টু আপিল, আর অন্য কোনো দরখাস্ত, অ্যাপ্লিকেশন। তাহলে আমরা বিলম্ব মওকুফ বা তামাদির মেয়াদ বা সময় বৃদ্ধিকরণের ধারা দেখলাম 5টি। এখানে 5 ধারার বিষয়বস্তু কয়টি? 5টি। আপিল, রায় বা পুনর্বিচার, রিভিশন, রায় বা পুনর্নিরীক্ষণের দরখাস্ত, রিভিউ, আপিল করার অনুমতি প্রার্থনা দরখাস্ত, লিভ টু আপিল, অন্য কোনো দরখাস্ত, অ্যাপ্লিকেশন। 5 ধারাটি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য যে ক্ষেত্রে সেটি আমরা দেখে নিলাম যে আপিল, রায় পুনর্বিচার বা রিভিশন, রায় পুনর্নিরীক্ষণের দরখাস্ত বা রিভিউ, আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত, লিভ টু আপিল, অন্য কোনো দরখাস্ত, অ্যাপ্লিকেশন। আর দেওয়ানির কার্যক্রম হচ্ছে আপিল, রিভিশন, রিভিউ, দরখাস্ত এবং লিভ টু আপিল। এখানে একটু ভেজাল আছে। তামাদি ধারার 5টা, আর দেওয়ানির কার্যক্রমে হচ্ছে আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত এবং লিভ টু আপিল। এই কয়টি? 1, 2, 3, 4, 5টি দেওয়ানি কার্যক্রম। ফৌজদারি কার্যক্রম হচ্ছে আপিল আর রিভিশন। ফৌজদারির কার্যক্রম হচ্ছে তামাদিতে আপিল আর রিভিশন। তাহলে তামাদির 5 ধারা 5টা: আপিল, রিভিশন, রিভিউ, লিভ টু আপিল এবং অ্যাপ্লিকেশন। আর দেওয়ানির কার্যক্রম হচ্ছে আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত এবং লিভ টু আপিল। আর ফৌজদারি কার্যক্রম হচ্ছে আপিল, রিভিশন। বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট 90 দিনের মধ্যে আপিল করতে না পারলে তামাদি আইনের 5 ধারায় এবং 12 ধারার সুবিধা পাবে। বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট 90 দিনের মধ্যে যদি আপিল করতে না পারে তাহলে তামাদি আইনের 5 ধারা এবং 12 ধারা কাজে লাগবে, সুবিধা পাবে। তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য নয় যে ক্ষেত্রে মূল দেওয়ানি মামলায় তামাদি বর্ধিত করার কোনো সুযোগ নেই। মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে মূল দেওয়ানি মামলায় তামাদি বর্ধিত করার সুযোগ নেই, আর মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারার প্রয়োগের কথা উল্লেখ না থাকলে 5 ধারা প্রযোজ্য নয়। দেওয়ানি কার্যবিধির আদেশ 9, 9-এর ক, 13-এর ক, আদেশ 22, বিধি 9-এর ক, আদেশ 41, 21-এর ক বিধিতে উল্লেখিত তামাদি এবং ফৌজদারি কার্যবিধির 417-3, 417-র ক ধারায় উল্লেখিত তামাদির ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে না। এগুলো মনে রাখতে হবে। দেওয়ানি হলো 9, 9-এর ক, 13-এর ক, আদেশ 22 এবং বিধি 9-এর ক, আদেশ 41 এবং 21-এর ক বিধিতে উল্লেখিত তামাদি। আর ফৌজদারি কার্যবিধিতে 417-3, 417-র ক ধারায় উল্লেখিত 417-র ক 2 ধারায় উল্লেখিত তামাদির ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে না। মুখস্থ রাখতে হবে, ভারী টাফ। এইবার যে প্রশ্ন আসছে তা আমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি। তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হয় যেখানে কোন দেওয়ানি কার্যক্রম আছে, ফৌজদারি কার্যক্রম আছে, বিভাগীয় কার্যক্রম আছে, সুনির্দিষ্ট আইন আছে। দেওয়ানি কার্যক্রম আর ফৌজদারি কার্যক্রম দুটাতেই ব্যবহার হয়। প্রশ্নটা ভালো নেই। লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারা প্রযোজ্য হবে না সুটের ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে, রিভিউয়ের ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে। ভেজাল তো এই জায়গায়। 5 ধারা
5 মিনিট। ভেজাল। স্পেশাল ল সুটের ক্ষেত্রে প্রযোজ্য নয়, হবে না। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? সত্য ঘোষণা। তামাদি আইনের কোন ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে পারে? 5 ধারা। তামাদি আইনের কোন ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে পারে? 5 ধারা। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারায় বর্ণিত তামাদির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা। তামাদির মেয়াদ বৃদ্ধির বিষয়টি মূল মামলায় প্রযোজ্য। প্রশ্ন হলো, আমরা 5 ধারা পর্যন্ত শেষ করব। 5 ধারায় অনেক জটিলতা। তামাদি আইনের 5 ধারার দরখাস্ত মঞ্জুরের ক্ষেত্রে আদালতের কিরূপ ক্ষমতা আছে? স্বেচ্ছাধীন ক্ষমতা আছে। কোন কারণটিকে তামাদি আইনের 5 ধারা অনুসারে যথেষ্ট কারণ হিসেবে গণ্য করা হবে না? হাইকোর্ট বিভাগের কোনো উকিল দ্বারা বিভ্রান্ত হলে। কোন ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে না? নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে আপিলের তামাদি মওকুফের ক্ষেত্রে, বিশেষ ক্ষমতা আইনের অধীনে আপিলের তামাদি মওকুফের ক্ষেত্রে, দেওয়ানি কার্যবিধির আদেশ 9 এবং 9 কবিধিতে উল্লেখিত তামাদির ক্ষেত্রে, কোনটি নয়। উত্তর হবে কোনটি নয়। তামাদি আইনের 5 ধারার বিষয়বস্তু কয়টি? 5টি। কোন ধারার বিধানটি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? 5 ধারা। এখনকার মতো এখানেই সমাপ্ত। পরবর্তীতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ এবং শুভকামনা। শুভ নববর্ষ।